নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। সাম্প্রতিককালে পরীক্ষা এবং দুর্নীতি এই দুটি শব্দ যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। বেশ কয়েকটি পরীক্ষা এবং তারপর দুর্নীতির যে অভিযোগ উঠছে, আমরা যেগুলো দেখলাম, এই ধরনের মন্তব্য করতে আমাদের বাধ্য করছে। এবং যার সাম্প্রতিকতম দৃষ্টান্ত প্রি মেডিকেল নিট পরীক্ষা। সেখানে কেলেঙ্কারি হয়েছে কি না, বা সেই কেলেঙ্কারির জাল কতদূর বিস্তৃত, সমস্ত বিষয় তদন্ত সাপেক্ষ এবং তদন্তের পথ হয়তো এগোচ্ছে, কিন্তু সমাজের ওপর, ছাত্র সমাজের ওপর কত বড় আঘাত এই ধরনের অভিযোগ উঠে আসা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। অভিজিৎ দা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই জানতে চাইবো, এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য প্রি মেডিকেল নিট সম্পর্কে আমাদের সামনে উঠে আসছে, সেখান থেকে আপনার কি মনে হচ্ছে? সত্যি কি দুর্নীতি হয়েছে? হলে একে কি বলা যায় সংঘবদ্ধ অপরাধ? না, মনে হওয়ার কিছু নেই। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একটা স্কুলে পড়া বাচ্চা সবাই জানে যে এবারের নিট পরীক্ষায় চুরি হয়েছে এবং সেটা গর্হিত অপরাধ। এবং শুধু আমি বলছি বা আপনি বলছেন বলে নয়, দেশের সুপ্রিম কোর্টও এটা খুব দ্বিধাহীন চিত্তে, দেশের সরকার যারা নিট পরিচালনা করেন, সেই ন্যাশনাল টেস্টিং অথরিটি সবাইকে বলেছেন যে তোমরা দেশের যে ন্যায়ের ভাবনা তাকে বেইজ্জত করেছো, তাকে তোমরা পদদলিত করেছো। এখন হচ্ছে কিভাবে এই যে একটা বড় বেনিয়ম তার থেকে বেরিয়ে আসতে পারে। এবং এটা দুঃখের, এই যে পোর্শনটার কথা বলছি সেটা হচ্ছে সামগ্রিকভাবেই একটা চেষ্টা চলছে এটা বোঝানোর যে এবারেরটা বেনিয়ম হয়েছে, আর কখনো এরকম হয় না, এবং আমরা শুধরে নেব, এমন ভাবে শুধরে নেব যাতে করে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। অন্তত সুপ্রিম কোর্ট সেইভাবে ন্যাশনাল টেস্টিং অথরিটিকে বলছে, এবং ন্যাশনাল টেস্টিং অথরিটিরও এই এই ছাই চাপা আগুনটাকে আবার চেপে দেওয়ার জন্য তারা কত সন্তর্পণে, কত মেটিকুলাস ভাবে কারেক্টিভ মেজার্স নিচ্ছে ঠিক করার জন্য, তার জন্য কোর্টের কাছে গিয়ে বলছে। সরকার এবং সরকারের মন্ত্রী সান্ত্রীরা মিডিয়ার কাছে বলছেন যাতে মানুষ আশ্বস্ত হয়। কিন্তু আমি সবার আগে প্রথমেই যেটা সবাইকেই বলতে চাই এর থেকে, যে 8 বছর আগে চালু হওয়া 2016 সালে দেশ জুড়ে মেধার সমতা বিধানের নাম করে একটা পরীক্ষায়, এবং এটা একটা 3.5 ঘন্টার অদ্ভুত রেসকোর্সের ঘোড়া ছোটার মতন পরীক্ষা, সেই একটা পরীক্ষার বাঁধনে এমন মেধা স্পর্শী হবে যাতে করে দেশের সমস্ত রাজ্যের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে সমতা বিধান করা হবে এবং সত্যিকারের মেধাবীদের তুলে নেওয়া হবে। এই প্রতিশ্রুতি নিয়ে এই পরীক্ষা শুরু হয়েছে। শুরুর দিন থেকে আমি খুব জোরের সঙ্গে বলতে চাই, প্রতি বছর এই দুষ্কর্ম এবং পরিকল্পিত দুষ্কর্ম এবং এই রকম ঘোলা জল প্রতি বছর বয়। এবং যারা পরীক্ষা পরিচালনা করেন এবং এর কেন্দ্রে যারা দেশের অন্যান্য যারা ব্যবস্থাপক আছেন, তারা যেভাবেই হোক অন্যান্য বছরগুলোতে এর মাত্রা এতটা হয় না যে সারা দেশে আলোড়ন ওঠে। এবার যতটা উঠেছে, এবার উঠেছে কেন এটাও আমাদের ভাবা দরকার। এবার উঠেছে কারণ এই দুষ্কর্মের সঙ্গে যারা প্রতি বছর জড়িত, তারা হয় আত্মবিশ্বাসের ফোকল গোলে, অথবা দুষ্কর্মের ব্যাপকতা এতটা হয়ে গেছে যে সেটা আবর্জনার জল রাজপথ ছাড়িয়ে জনপদে এসে পড়েছে এবং আমাদের চোখে এসে ধাক্কা মারছে। আমরা প্রতিগন্ধময় একটা অদ্ভুত ব্যবস্থার প্রতি দেখে আঁতকে উঠছি এবং এর প্রতিকার বিধান চাইছি। তো কাজেই সবার আগে যেটা মনে রাখা দরকার, যে নিট নামের এই যে পরীক্ষাটা 8 বছর আগে দেশ জুড়ে সুপ্রিম কোর্টের নির্দেশেই শুরু হয়েছে, এবং দেশের সরকার এবং এনটিএ যেটা চালাচ্ছেন সেটা ভাবনার দিক দিয়ে সঠিক নয়, প্রায়োগিক দিক দিয়ে এটা কখনোই সঠিক ছিল না। প্রতি বছর এতে বেনিয়ম হয়, এবং এবছর যে বেনিয়ম হয়েছে সেটা তো আমাদের চোখে আঙুল দিয়ে যারা বেনিয়ম করেছেন তারা ধরা পড়েছেন, জেলে গেছেন, নানান দাবি দাবি উঠছে এবং সুপ্রিম কোর্টও বলেছে। কাজেই
এখন কিন্তু এটা বেনিয়ম হয়েছে, এটা কোনো প্রশ্ন নয়, এটা 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 পরীক্ষিত সত্য, প্রতিষ্ঠিত সত্য। এবং আমাদের এখন যেটা ভাবা দরকার সেটা হচ্ছে এই যে একটা মৃতদেহ, একটা শবদেহ, যে দেহ গলে গলে পড়ছে, সেই শবদেহ আমরা বহন করব, নাকি আমরা নতুন ভাবে ভাবনা চিন্তা করব, যাতে আগামীর ছাত্রছাত্রীদের প্রতি, এবং শুধু আগামী ছাত্রছাত্রী নয়, সারা দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার দায়িত্ব নিয়ে যে পেশা, সেই পেশাতে এইরকম একটা ব্যবস্থা বজায় থাকবে, নাকি আমরা নতুন ভাবে ভাববো। আপনি যে কথা বলছেন, এবং অনেক দিক থেকে এরকম অভিযোগ আসছে যে এর আগেও এরকম ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু এতটা জনসমক্ষে আসেনি, এতটা প্রচারের আলোয় আসেনি। তাহলে তো অত্যন্ত আশঙ্কার বিষয়, দেশের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় যাচ্ছে, মানুষ কার উপর ভরসা করবে যদি পয়সা দিয়ে তৈরি করা কিছু ডাক্তার আমরা পাই ভবিষ্যতে? তাহলে সত্যি সত্যি, এবং যে সমস্ত ছাত্রছাত্রী, গরিব ঘরের ছেলেমেয়েরা যারা এতদিন পর্যন্ত আশা করতো যে আমরা পড়াশোনা করব, এত টাকা আমাদের নেই, কিন্তু এই পরীক্ষা দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো, সমস্ত দিক থেকেই তো রীতিমতো হতাশাজনক ছবি। সোফিয়া, যে কথাটা খুব পরিষ্কার হওয়া দরকার, আপনাকে একদম আপনার মধ্যে দিয়ে মানুষের কাছেও যে কথাটা এটা বুঝে নেওয়া দরকার, যে আমাদের আমরা প্রতি মুহূর্ত চিকিৎসা শিক্ষা, যে চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা সামগ্রিকভাবে বিক্রি বাট্টার আখড়ায় চলে গেছে, এবং পরিকল্পিতভাবে দেশের সরকার নিজে হরিশ্চন্দ্র হয়ে, শ্মশান যাত্রী হয়ে এটা যাদের হাতে পয়সা আছে তাদের হাতে তুলে দিচ্ছেন। এটা এটা কোনো, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের 1,18,000 বোধহয় এই বছরে ভর্তি হবে ছাত্রছাত্রী, তার মধ্যে 60% ভর্তি হবে সেই সব কলেজে, যে কলেজগুলো আগাছার মতন গজিয়ে উঠেছে। এবং ভারতবর্ষের সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যস্ত কিভাবে চিকিৎসা শিক্ষার অঙ্গনটাকে প্রতিটা আটচালায় প্রসারিত করতে পারে। উদ্দেশ্যটা মহৎ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের দেশের চিকিৎসকের সংখ্যা বাড়ানো দরকার, কিন্তু কে বাড়াবে? সে বাড়ানোর দায়িত্বটা হচ্ছে সরকারের, এবং সরকার সেই দায়িত্বটা এড়িয়ে নিজে শ্মশান যাত্রী হয়ে সেই দায়িত্বটা তুলে দিচ্ছেন হঠাৎ করেই যারা বড়লোক হয়েছেন, যারা অন্য কোনো ব্যবসায়, সেটা গোবরের ব্যবসায়ী হোক, চাল ডাল তেলের ব্যবসায়ী হোক। মানে আমি কেন কথাটা বলছি, আমি কদিন আগেই আমার গ্রামের একজন আমার ছোটবেলার সহপাঠীর সঙ্গে দেখা হলো, সে একটা অসাধারণ কথা আমাকে বললো, ভাই ডাক্তার বানাতে গেলে ডাম্পার লাগবে বেশি। আপনি জানেন বোধহয়, ডাম্পার হচ্ছে বালি মাফিয়ারা ব্যবহার করে, এবং যার যত বেশি ডাম্পার আছে সে বালি মাফিয়ার সাম্রাজ্যে সব থেকে মহান হয়ে ওঠে। এই মুহূর্তে আপনি যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজ, যেগুলো ভারতবর্ষে এই মুহূর্তে 60% সিট কন্ট্রোল করে এবং 40% সিট এই মুহূর্তে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে আছে, যদি আপনি প্রাইভেট মেডিকেল কলেজে যান, দেখবেন বড় লোকের সন্তানদের একটা ইনকিউবেটর হিসেবে সেটা তৈরি হচ্ছে। অর্থাৎ বড় লোকের সন্তান দ্রুত আরো যাতে বড় লোক হতে পারেন, কারণ চিকিৎসাই হচ্ছে একমাত্র পেশা যেখানে এত দ্রুত গতিতে বড় লোক হওয়া যায়। অন্য পেশাতেও হওয়া যায়, ওই যারা আমরা জানি দুর্নীতি করে সব থেকে তাড়াতাড়ি বড় লোক হওয়া যায়, এখন নাকি লোকজন বলছে রাজনীতি করলেও তাড়াতাড়ি বড় লোক হওয়া যায়। তো এগুলো সব হচ্ছে বড় লোক, হঠাৎ বড় লোক হওয়ার, দ্রুত গতিতে বড় লোক হওয়ার পেশাতে পর্যবেসিত হচ্ছে। আমার দুর্ভাগ্য, আমার পেশা, যে পেশার শুরুতে প্রত্যেকে মুখ থেকে উচ্চারণ করেন যে আমি সেবাব্রতী হইব, আমি দেশের মানুষের এবং আর্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব, এইটা হিপোক্রেটিক, একটা হিপোক্রেসি হয়ে যাচ্ছে। এবং এবং এটা লার্জ অংশ, একটা বিরাট অংশ আসছে যারা শুরুই করছে 1.5 কোটি 2 কোটি টাকা দিয়ে, অর্থাৎ ওই রেস কোর্সের ঘোড়ার মতন বিক্রি হচ্ছে মেডিকেল কলেজের সিটগুলো। সবাই জানেন এটা, কে জানেন না? এবং আমাদের আরো বড় সমস্যা হচ্ছে দুর্নীতির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের একটা অদ্ভুত মানসিকতায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। দুর্নীতি আমাদের দেশে হচ্ছে চেরাপুঞ্জির বৃষ্টির মতো, ওটা না হলে যেন খবর হয়, এবং আমরা মনে করি যে দেশে দুর্নীতি হবে এবং সেটা নিতে হলেও আমাদের আপত্তি নেই। আমার সন্তান যদি কোনোভাবে ওই ফাঁক গলে কিছু পয়সা দিয়ে ঢুকে যেতে পারে, তাহলে আমি বাবা এটা নিয়ে আর কথাবার্তা বলবো না। না, এটা পদ্ধতি নয়। আজকে ভাবনা যে সামগ্রিকভাবে নিট পরীক্ষাটা হচ্ছে দুর্নীতির গর্ভগৃহ। যেদিন থেকে নিট শুরু হয়েছে সেদিন থেকে এই পরীক্ষাটাকে যদি আমি ধরি, সেন্টার ধরি, এটাকে কেন্দ্র করে যেভাবে পোল্ট্রির মতন, কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন সারা দেশে কোচিং ক্যাম্পগুলো তৈরি হয়েছে, সেগুলোকে একটা আবর্জনা ছাড়া, একটা অদ্ভুত রকমের
শিক্ষা ব্যবস্থার গলিত শবদেহ ছাড়া অন্য কিছু ভাবা যায় না। প্রত্যেক ছাত্রছাত্রী এখানে অন্ততপক্ষে যিনি খরচ করতে পারেন 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ টাকা, অথবা রাজস্থানের ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে গিয়ে নিজের সন্তানকে কিছুদিন রেখে দিয়ে তারপর ফিরিয়ে নিয়ে এসে রেসের মাঠে ফেলে দিতে পারেন, তারা নাকি সফল হবে। কিন্তু যেটা দুঃখের জানেন, আমরা ভেবে দেখি না যে যতজন ছাত্রছাত্রী এই কনসেন্ট্রেশন ক্যাম্পে পড়ে সফল হন অথবা পোল্ট্রিতে পড়ে সফল হন, এই জিলিপি সামনে দাঁড়িয়ে ছুটতে শুরু করেন, তার 20 গুণ 30 গুণ ছাত্রছাত্রী হতাশায় নিমজ্জিত হন প্রতি বছর। এবং তারা একবার দুবার, এর কোনো বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, এবং বয়সের ঊর্ধ্বসীমা না থাকার ফলে 10 বার নিট দিয়েছেন, এরকম 8 বার এখনো বলতে পারেন, আমি যদি আগে ধরি 10 বার, এরকমও মানুষ আছেন যারা দিয়েই যাচ্ছেন, শুধু তাদের আর কোনো পড়াশোনার লক্ষ্য এটা। এবং তারা শেষে যখন ওই 10 বার অনার্সেতে ঘায়েল হয়ে থামলো শেষের মতন, যখন নিট হলো না দীর্ঘশ্বাসে, তারা যখন জীবনের অন্য পথ খুঁজতে যান, তখন তারা দেহের জীবনের গলিত সব মাত্র, এবং তারা জীবিত জীবাশ্ম হয়ে বাকি জীবনটুকু কাটিয়ে দেন, অন্য কোনো কাজ করে উঠতে পারেন না। অর্থাৎ কিনা এই যে জীবনের সব থেকে সুন্দর যে সময় 17, 18, 19, 20 বছর, সেই সময়ে আমরা দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন একটা ব্যবস্থাকে প্রথিত করেছি, যে ব্যবস্থা সামাজিক ন্যায়ের দিক দিয়ে, অর্থাৎ কিনা ঠিকভাবে 2.5 ঘন্টার একটা পরীক্ষার মধ্যে দিয়ে, 3 ঘন্টার একটা পরীক্ষার মধ্যে দিয়ে, টিক মারা পরীক্ষার মধ্যে দিয়ে, কারণ মেধার কোনো পরীক্ষা হয় নাকি? সারা পৃথিবীর কোনো সভ্য ভদ্র উন্নত দেশে এরকম একটা ব্যবস্থা প্রচলিত নেই, আমার দেশ ছাড়া, যেখানে 1 বছর ধরে হাড় ভাঙা খাটনি কাটার পর 3 ঘন্টায় তার ভবিষ্যৎ হয় রোজগারের মার্গে ঢুকবে, অথবা সে একদম তলানিতে চলে যাবে। এইরকম একটা ব্যবস্থা আমরা টেনে নিয়ে যাব কেন? আমার সেই জন্য একজন চিকিৎসক শিক্ষক হিসাবে, এবং আমি 30 বছর শিক্ষকতা করছি, চিকিৎসা পেশার সঙ্গে সংশ্লিষ্ট আছি আরো 10 বছর ধরতে পারেন, এই দীর্ঘ অভিজ্ঞতার থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে দুর্ভাগ্যের দৃশ্য, আমার দেশের চিকিৎসা শিক্ষার জন্য যারা তাকিয়ে আছেন, তাদের এই দুর্ভাগ্যের দৃশ্যের সামনে দাঁড়িয়ে আমার শুধু বলতে একটাই কামনা করতে ইচ্ছা করে, যত দ্রুত সম্ভব এই নিট পরীক্ষা বিলোপ হওয়া দরকার, এবং এই নিট পরীক্ষা বিলোপ করে অবশ্যই এমন একটা ব্যবস্থা আনতে হবে। কোনো ব্যবস্থাই ফুলি সায়েন্টিফিক ড্রিভেন হবে এক্ষুনি সেটা আশা করি না, কিন্তু ডাকাত যাক চোর আসুক, কারণ সেটাও একটা পথ হতে পারে। আপনি বলবেন এটা আপনি কি কথা বলছেন, আপনি চোরকে আবাহন করছেন, আপনি আবাহন করুন আইডিয়াল পদ্ধতিকে। হ্যাঁ, আইডিয়াল পদ্ধতি তারপর হবে, ফাঁক ফোকর মেটাতে হবে, কিন্তু এটা তো একটা গেপিং হোল। আমরা প্রত্যেকের চোখের সামনে যে জিনিস প্রতি বছর ঘটতে দেখছি, সেটা হচ্ছে পয়সা দিয়ে কোশ্চেন লিক হওয়া, যার পয়সা আছে সে শুধু পড়বে, এবং শুধু তাই নয়, এটা পাশ করার পরে তারপরে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ে, প্রাইভেট মেডিকেল কলেজে পড়া ছাত্রছাত্রীদের জ্ঞানের বহর তো আমি এখানে আলোচনাতেই আনছি না, এবং শিক্ষকরাও তো 2 দিন করে যান সেখানে, 1 দিন 2 দিন করে যান, এটা সবাই জানে। এটা যারা কন্ট্রোল করেন ন্যাশনাল মেডিকেল কমিশন, তারাও জানে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো দেশে এরকম চলছে। কিন্তু ওই 1,18,000 ডাক্তার প্রতি বছর ভারতবর্ষ প্রডিউস করছে, এই ছাতির ক্রমাগত বহর বাড়িয়ে, আমাদের ছাতির বহর কত ইঞ্চি জানো, সেই বাড়াতে বাড়াতে আমরা সারা পৃথিবীর সামনে তুলে ধরছি ক্রমাগত। এখন সব থেকে বড় শঙ্কা যে এই যে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাশ করে ধরে নিন প্রতি বছর প্রায় 60-70 হাজার ছাত্রছাত্রী বেরোচ্ছে, এরা কোন কাঠপুতলি হয়ে, কোন, আপনি তো আর জানতে পারবেন না যখন আপনি চিকিৎসার জন্য যাবেন যে আপনি প্রাইভেটে পাশ করা ছাত্রছাত্রীর থেকে এসছেন না গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাশ করা ছাত্রছাত্রীর থেকে এসছেন। আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু আবার বলছি, প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাশ করেও অনেক উজ্জ্বল ছাত্রছাত্রী বেরিয়ে আসে, কিন্তু সেই অংশটা 10%, 90% গার্বেজ। অন্যদিকে দাঁড়িয়ে গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকেও কিছু পড়াশোনা না করা, কিছু কম ক্ষমতার ছাত্রছাত্রী বেরিয়ে আসে, কিন্তু সে সংখ্যাটা ডিগ্রি করেছে। কাজেই চিকিৎসা শিক্ষার কে কত ভালো চিকিৎসক হলো, সেটা কোথায় পড়লো, সেটা দিয়েই যেমন শুধু নির্ধারিত হয় না, ঠিক সেরকম ভাবে প্রেডিক্টেবলি বলে দেওয়া যাচ্ছে যে সামগ্রিকভাবে চিকিৎসা শিক্ষা তো শুধু কোন ডাক্তার কত মহান হয়ে বাজার করে বেড়াচ্ছেন তাই দিয়ে নির্ধারিত হয় না। সে কেমন ভাবে মানুষ হলো, সে তার সংবেদনশীলতা কেমন, সে সামগ্রিকভাবে পেশাটাকে কোন দৃষ্টিতে দেখছে,
এই সামগ্রিকভাবে চিকিৎসা পেশার একটা একটা সামাজিক দিক আছে। তো যে জীবনের শুরুতে 2 কোটি টাকা দিয়ে ঢুকছে এবং ঢুকছে এমন একটা জায়গায় যেখানে টাকা ছাড়া অন্য কিছু আলোচিত হয় না, তার কাছ থেকে আমি আশা করি কি করে, দেশ আশা করে কি করে যে দেশের সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে, আর্ত মানুষের সেবায় সে নিজেকে নিয়োজিত করবে ইত্যাদি, এই যে মোহময় শব্দগুলো সেগুলো আমার জীবনকে মন্ত্রিত করবে, এই ভাবনাটাই ঠিক নয়। আমার মনে হয় আমরা একটা ভয়ঙ্কর বিপদের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছি এবং সেটা পরিকল্পিতভাবে দেশের শাসকরা তৈরি করছেন। তাদের যত তাড়াতাড়ি ঘুম ভাঙে, যত তাড়াতাড়ি ব্রেক মেরে তারা এই বিকৃত পদ্ধতি তার থেকে বেরিয়ে আসেন, এবং তার শুরুতে সবার আগে যেটা করা দরকার যে নিট পাল্টে অন্য কোনো পদ্ধতি শুরু করা দরকার, যাতে করে এই টিউশন কেন্দ্রিক টিউটোরিয়াল কেন্দ্রিক যে 50,000 কোটি টাকার ব্যবসা, সেই ব্যবসাটা ইমিডিয়েট বন্ধ হয়। একজন ছাত্রছাত্রী, সে এখন ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে না, তার বদলে তারা ডামি স্কুলে পড়ছে, কোচিং সেন্টারে যাচ্ছে। আপনি যে কোনো স্কুলে গিয়ে 11-12 এর শিক্ষককে জিজ্ঞেস করুন আপনার ক্লাসে গতকাল কতজন, বিজ্ঞানের ক্লাসে কতজন ছাত্রছাত্রী ছিল, সব ছাত্রছাত্রীরা বলে না দরকার নেই, তো আমি তো ওই ওই অমুক স্যারের টিউশনে গেছিলাম। এবং টিউশন সেন্টার গুলো ওটা ছেড়ে দিন, রাজস্থানের কোটা নামক যে পোল্ট্রি, যেখানে প্রতিদিন আত্মহত্যা করে ছাত্রছাত্রীরা এবং মাঝে মাঝে সেগুলো খবর হয়, এই যে আত্মহত্যার দিকে পর্যন্ত আমরা ঠেলে দিচ্ছি এবং তাই নিয়ে আমরা বিচলিত হচ্ছি না, এটা কোন সভ্যতা বলতে পারেন? যে সভ্যতা একজন ছাত্রছাত্রীকে স্বপ্নের আছাড় খেয়ে তাকে আত্মহত্যা করতে হয়, তার স্বপ্ন সফল না হওয়ার দুর্ভাগ্যের জন্য, এবং সেটা প্রেডিক্টেবলি বারবার ঘটছে, বারবার ঘটা সত্ত্বেও আমরা সেদিকে তাকাচ্ছি না, সে নিয়ে চিন্তা ভাবনা করছি না। বারবার আমরা সেই ভাটিখানার দিকেই, আমি ভাটিখানা বলছি সজ্ঞানে, এগুলো ভাটিখানা, সেই ভাটিখানার দিকেই চিকিৎসা শিক্ষার যে প্রবেশিকার প্রস্তুতি, তার দিকে আমার ছেলে মেয়েকে টেনে ধরছি। একটা অদ্ভুত অসুরক্ষার বলয় গার্জিয়ানদের মধ্যে তৈরি করা হচ্ছে, যে ছেলে মেয়েকে যদি তুমি টিউশনে না দিতে পারো, তোমার ছেলে মেয়ে ডাক্তারিতে জীবনে চান্স পাবে না, আর ডাক্তারিতে চান্স না পেলে তো জীবন পুরো ভেসেই যাবে, যেন বাকি পড়াশোনাগুলো তো উঠেই গেছে এখন। অর্থাৎ কিনা আমার সন্তানকে যদি আমি চিকিৎসক না করে তুলতে পারি, তাহলে যেন আমার সন্তানের ভবিষ্যৎ একদম অন্ধকারে পতিত হবে, এই ভাবনাটা বাজারই তৈরি করছে। কোন বাজার? যে বাজার নিড ড্রিভেন বাজার, যে বাজার যেই মেন্স ড্রিভেন বাজার। এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষার নামে একজন ছাত্র বা একজন ছাত্রীকে যেভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে ভাবনার দিক দিয়ে, ভবিষ্যৎ নাগরিকের দিক দিয়ে, সামাজিক দায়বোধের দিক দিয়ে, এবং শুধুমাত্র রোজগেরে একটা অদ্ভুত ঘোর সবার তৈরি করা হচ্ছে জীবনের সব থেকে উষাকালে, ভাবনার উষাকালে, এই পাপ এই দেশের এই সমাজ বহন করা বেশি দিন উচিত বলে আমার অন্তত মনে হয়। মানে বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে একটা র্যাট রেসের মধ্যে ফেলা হচ্ছে, এবং সমস্ত মূল্যবোধ, যেগুলো সমস্ত কিছুর মূল্যবোধ বিসর্জন দিয়ে তাদের শুধু ছুটিয়ে নিয়ে যাচ্ছে, এবং বাবা মায়েরাও সেই ফাঁদের মধ্যে পড়ছেন। কিন্তু এই যে বর্তমানে এবার যে নিট পরীক্ষা হলো, আপনি কি আশা করছেন যে এর কোনো সঠিক তদন্ত হবে? কারণ যারা তদন্ত করছেন তাদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারাই রয়েছেন সেই তদন্ত কমিটিতে। এদেশের নিয়ম সোফিয়া, এটা তো এদেশের নিয়ম। এদেশের এইসব তদন্ত ফদন্ত সবই তো হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার জন্য, এবং 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 এই তদন্ত ফদন্ত করে তো তার কনক্লুশন তো কি থাকবে আপনিও জানেন আমিও জানি। এত তো তদন্তের সামনে আমরা প্রতিদিন দেখি, কোন তদন্ত কি শেষ হয়? অথবা শেষ হলেও তার নিটের তদন্ত এমন একটা তদন্ত যার কনক্লুশন ফোরগোন, দেশের প্রতিটা মানুষ জানে, চোখের সামনে ভাস্বর আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে। এটা একটা পচা গলা ব্যবস্থা, এবং সেই জন্য আমার মনে হয় তদন্ত হচ্ছে হোক, সেগুলো ওদের ব্যবস্থাপকদের করতে হবে। কারণ একবারেই যদি তারা বলে ফেলেন যে আমরা ভুল করেছি, তাহলে তাদের যে রাজন্য বৃত্তি, সেই রাজন্য বৃত্তি আহত হবে, এবং হচ্ছে পলিটিক্যাল আক্রোড় হবে, এবং হচ্ছেও। আমাদের দুর্ভাগ্য কি জানেন, এই পলিটিশিয়ানরা ইস্যু চায়, এবং ইস্যু চাওয়ার পরে ইস্যুটা তাদের মতন করে স্যাটিসফাইড হয়ে যাওয়ার পর, অর্থাৎ কিনা ভোটের বাজারে কিংবা পার্লামেন্টের অঙ্গনে কিছুদিন বেশ আলোড়ন ঠালোড়ন হবে, স্যাটিসফাইড হয়ে যাবে, তারপর আবার শ্মশানের শান্তি নিটের আখড়ায় বিরাজ করবে। এবং এটাই ঘটবে, আমি বলেই দিচ্ছি। যদি না ঝড়ের সময়, প্রলয়ের সময় আমার যে কঙ্কালসার দেহ এখন দেখা গেছে, সেটার দিকে ভালো করে তাকিয়ে আমি ঠিক না করি যে আমার দেহের হাড়গোড় গুলোকেই আমি পাল্টাবো। দেহের হাড়গোড় গুলোকে পাল্টাতে গেলে কি করতে হবে? নতুন দেহ নির্মাণ করতে হবে।
সেই নির্মাণটার প্রথম পদক্ষেপ হচ্ছে নিট মেধা মাপার কোনো পরীক্ষা নয়। 3 ঘন্টার মধ্যে একটা টিক মারা মাল্টিপল চয়েস পরীক্ষার মধ্যে দিয়ে একজন ছাত্র বা একজন ছাত্রীর 1 বছরের শ্রমকে মাপা যায় না। কে মেধাবী কে কম ধীমান সেটা মাপার জন্য এই আঙ্কিক নিয়ম সঠিক নয়। এবার এরপরের যে প্রশ্নটা আসবে, তাহলে আপনি কি বলছেন মশাই, আপনিই বলুন বিকল্প কি পথ হতে পারে। বিশ্বাস করুন যে আমি এক্স্যাক্টলি আপনাকে এক্ষুনি বা সাধারণ, কারণ এটা আমার বিশেষ জায়গা নয়, তো আমি যেটা একজন শিক্ষক হিসাবে বেদনার থেকে উৎসাহিত যে ভাবনাটা উপস্থাপিত করতে চাই সবার সামনে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটাকে সরিয়ে ফেলতে হবে। কারণ ওইভাবে শুধুমাত্র ট্রিক ভিত্তিক অর্থাৎ কৌশল ভিত্তিক জ্ঞানের গভীরতা এবং ব্যাপকতা অনুশীলন না করে একজন ছাত্র বা একজন ছাত্রী চালাকি, পটুত্ব এবং কৌশল যদি ভালো হয় তাহলে সে বেরিয়ে যেতে পারে এই পরীক্ষা। আমি ধরে নিচ্ছি পরীক্ষায় দুর্নীতি হলো না, তা সত্ত্বেও বেরিয়ে যেতে পারে। এইরকম একটা পরীক্ষা দিয়ে মেধা মাপা যায় না, এতে চালাকি। মানে আপনি কি বলতে চাইছেন যে পরীক্ষার যে সিস্টেম, যেভাবে পরীক্ষা হচ্ছে সেটাই বাতিল হওয়া উচিত, নাকি এই যে সর্বভারতীয় নিট পরীক্ষা হচ্ছে তার থেকে আগে যেমন রাজ্যে রাজ্যে পরীক্ষা হতো সেটা সেই ধরনের বিষয়ে ফেরা উচিত? সেটা হতে পারে, এটা একটা পদ্ধতি হতে পারে। সেটার আরো একটা গুরুত্ব এই যে বোম্বের সঙ্গে আপনি বোলাঙ্গীরের শিক্ষার বিকাশের কখনো সমতা বিধান করলেন না। আপনি বোম্বেতে একটা স্কুলে পড়া ছাত্রছাত্রীকে ফেলে দিলেন, বোম্বাই শহরে ছাত্রছাত্রীকে ফেলে দিলেন বোলাঙ্গীরের একটা ছাত্রছাত্রীর সঙ্গে একই রেসের ঘোড়াতে। আপনি বীরভূমের সঙ্গে বোম্বাইকে তুলনা করলেন, আপনি ঝাড়খণ্ডের সঙ্গে তুলনা করছেন দিল্লি। তো এটা তো কোনো সামাজিক ন্যায়ের দৃষ্টিতে এটা তো সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ কিনা একটা বিরাট বৈষম্যের ভাবনা এর মূলগত দর্শনের জায়গাতেই লুকিয়ে আছে। সেটা আগে কারেক্ট করা দরকার। রাজ্যে রাজ্যে হতে পারে। এবার রাজ্যে রাজ্যের কথা বললে পরেই রাজ্যে রাজ্যেও তো দুর্নীতির শিকড় বেশ ভালো রকমের গভীর, আমরা সেটাও জানি। সেজন্য বলছি যে এখানে দাঁড়িয়ে ব্যাপকতর সেন্ট্রালাইজ দুর্নীতি যেভাবে আমাদের সামনে প্রকট হয়ে দেখা দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে যদি ছোটখাটো চুরি হয় আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে বোধহয় সেটাও মেনে নেওয়ার মতন জায়গায় প্রাথমিকভাবে যাওয়া যেতে পারে। আবারও বলছি এটা আইডিয়াল নয়, কিন্তু প্রথম পদক্ষেপ হচ্ছে নিট তুলে দেওয়া দরকার। 2 নম্বর পদক্ষেপ হচ্ছে নতুন কিছু ভাবনা চিন্তা করা দরকার, যেটা হচ্ছে যে হয় রাজ্যের পরীক্ষা হতে পারে। কিন্তু আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ যেটা করা যেতে পারে, যেটা ভাবা যেতে পারে, সেটা হচ্ছে স্কুলগুলোর গুরুত্বটাকে ফেরাতে হবে। 11-12 ক্লাসের গুরুত্বটাকে ফেরাতে হবে। স্কুলে ছাত্রছাত্রী যে নম্বর পাচ্ছে তার মধ্যেও অনেক হেরাফেরির খেলা চলে, সেটাকে এলিমিনেট করার জন্য আমরা যদি বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের পার্সেন্টাইল ভিত্তিক প্যারিটি সারা দেশের মধ্যে আনতে পারি এবং তাকে এই যে পরীক্ষা সেই পরীক্ষার সাথে যুক্ত করে একটা কম্পোজিট স্কোর ডেভেলপ করতে পারি, যাতে করে সে স্কুলে ফেরে। স্কুলে যাচ্ছে না বলে ছাত্রছাত্রীগুলো বিষয় শিক্ষার জায়গায় প্রায় অগভীর বিষয় শিক্ষার একটা জায়গা নিয়ে তৈরি হচ্ছে। এরপরে তো স্কুলগুলো উঠে যাবে। 11-12 যারা বিজ্ঞান শিক্ষক তারা তো কপাল চাপড়ান, হয় তারা কপাল চাপড়ান অথবা তারা সুযোগ নেওয়ার জন্য নিজেদের টোল খুলে বসেন এবং সেখানে পরিগণেন ছাত্রছাত্রীদের পড়িয়ে। এবং আপনারা সবাই জানেন যে কোন শিক্ষকের বাজারে টোলের সাইজ কত বড় তাই দিয়ে তার গুণাগুণ চিকিৎসা করা হয়। স্কুলগুলো প্রায় অন্ধকারে। আমার বক্তব্য হচ্ছে যে স্কুল শিক্ষার মানোন্নয়নের দিকে এবং স্কুল শিক্ষার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ ফেরানোর জন্য, আরে দামি স্কুল বলে কোনো স্কুল আছে নাকি? যেখানে স্কুলই কিছু থাকবে না, শুধু ওই পরিচিতে থাকবে ছাত্রছাত্রীরা, কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকবে ছাত্রছাত্রীরা, শুধুমাত্র টিক মারা শিখবে তারা, বিষয় শিখবে না তারা। কাজে সে থেকে ফেরানোর জন্য স্কুলের প্রাপ্ত নম্বর, বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের পার্সেন্টাইল ভিত্তিক সমতা। এক রাজ্যের বোর্ডে হয়তো একটু বেশি নম্বর দিল, অন্য রাজ্যের বোর্ডে কম নম্বর দিল, কিন্তু পার্সেন্টাইলের ভিত্তিতে তো সেটা একই আসবে। এই নম্বরটাকে যোগ করা যেতে পারে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে। তাতে হয়তো ওই সামাজিক বৈষম্যের যে প্রশ্নটা, ভাবনাটা, অথবা যে 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 দুষ্টুমির যে, এবং দুষ্টুমি কথাটা বললে বড় আদর করা হয়, এই উন্মার্গগামিতার যে পদ্ধতি নিট, যেটাতে করে শুধু ভাবনার দিক দিয়ে গন্ডগোল, প্রায়োগিক দিক দিয়ে গন্ডগোল এবং সব মিলিয়ে যে গন্ডগোল,
সেটাকে তুলে আমরা এইরকম একটা পরীক্ষা, সেটা রাজ্যভিত্তিক হোক দেশভিত্তিক হলে পরেও তাকে নতুন কোনো সিস্টেম ইনস্টেড অফ দ্য 3 আওয়ার্স মাল্টিপল চয়েস সিস্টেমের মধ্যে আনা দরকার। এবং সেটা ভাবতে হবে যারা এই নিয়ে শিক্ষা সংশ্লিষ্ট মানুষজন, একজন সাধারণ মানুষ হিসাবে, একজন চিকিৎসক হিসাবে, একজন চিকিৎসক শিক্ষক হিসাবে আমি শঙ্কিত নানান কারণে। তার 3টে দিক। এক হচ্ছে এতগুলো বাচ্চার ভবিষ্যৎ নিয়ে খেলাধুলা করার কোনো অধিকার কারণ নেই। যারা সঠিকভাবে পড়াশোনা করেছেন, যারা সত্যিকারের মেধাবী, তারা নিট পরীক্ষায় সঠিকভাবে বিবেচিত হচ্ছেন না। বিবেচিত হচ্ছে নিট পরীক্ষার যে সিস্টেম, তাতে বিবেচিত হচ্ছে একদল চালাক ছাত্রছাত্রী, যাদের চালাকি ট্রিক এর মধ্যে দিয়ে তারা সাকসেস পাচ্ছেন। অতএব নিট পরীক্ষা ভাবার দিক দিয়ে, দর্শনের দিক দিয়ে এটা সঠিক নয় বলেই আমার ধারণা। 2 নম্বর হচ্ছে যে নিট পরীক্ষায় টাকা পয়সা দিয়ে দুর্নীতির আশ্রয় নিয়ে এবং প্রাইভেট মেডিকেল কলেজের যে আবর্জনা, তার মধ্যে দিয়ে পথ চলতে চলতে যারা ডাক্তার হয়ে উঠছেন, তারা দেশের মানুষের যে ক্ষতি করবেন সেটা সাদা চোখেও বলা যায়। এবং সেই ক্ষতির জায়গাটা দেশের সরকারের ভাবা দরকার, যেভাবেই হোক সেটাকে কমানো। আবারও বলছি, এলিমিনেট না করতে পারলেও এখন আমাদের দেশ বৃদ্ধির একটা অদ্ভুত রকমের উন্নয়ন শব্দটা শুনলেই না কানটা ভোগ করে ওঠে মাঝে মাঝে। একটা অদ্ভুত রকমের উন্নয়নের মাদকতার মধ্যে আছে। এগুলো সেই মাদকতারই ফসল। মনে হয় যে পৃথিবীতে অন্যান্য দেশেও বোধহয় উন্নয়নের যে পিক অর্থাৎ স্পাইকের যে সময়টা ছিল, তখন বোধহয় এইসবের মধ্যে দিয়ে যায়। আমাদের দেশও এখন সেই জায়গায়, এই সময় কারেকশন গুলো ঠিক করতে হবে। তো সেইটা করে নতুন কোনো পদ্ধতি, নতুন কোনো কারেকশন আসুক, যাতে করে সঠিকভাবে মেধার বিবেচনা করা হয় এবং সামাজিক ন্যায়ের দিক দিয়ে অসমানভাবে বিকশিত এদেশে ঝাড়খণ্ডের ছাত্র, ঝারসাগুদার ছাত্র, আর বোম্বাইয়ের ছাত্র, দিল্লির ছাত্র, ব্যাঙ্গালোরের ছাত্র যেন একই সুযোগ পায় পড়াশোনা করার, এবং এমন পদ্ধতি হয় যে তার মেধার সঠিক পরিমাপের এবং চিকিৎসা শিক্ষার সুযোগ পাওয়ার সঠিক পরিমাপের ব্যবস্থা করা হয়। এটা খুব সহজ নয়, আমি জানি। এটার কোনো ইউনিফর্ম প্রেসক্রিপশন এক্ষুনি বেরিয়ে আসবে না। আগে তো দুর্নীতিময়, প্রতিগন্ধময় নিট পরীক্ষাটা বন্ধ, তারপরে সরকার ভাবতে শুরু করুক নতুন কি হবে। একেবারে অনেক ধন্যবাদ অভিজিৎ, আপনাদের এই মূল্যবান মতামত তুলে ধরার জন্য। একজন বিশিষ্ট ডাক্তার হিসেবে এবং এই সমাজের একজন অভিভাবক হিসেবে নিশ্চিতভাবেই আপনার এই বক্তব্য নিয়ে চিন্তা ভাবনা করা উচিত সকলের। এবং আমরাও আশা করব যে সব মহলেই ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরাও চিন্তা ভাবনা করুন এবং সোচ্চার প্রতিবাদ হওয়া উচিত এই সমস্ত বক্তব্যগুলো নিয়ে চিন্তা ভাবনা করার পর। সত্যি সত্যি একটা সুস্থ সুন্দর জীবন যেন আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা দিতে পারি, এবং এই যে একটা সাঁড়াশি চাপ তাদের জীবনে দম বন্ধ করা অবস্থা, তার থেকে মুক্তি পাক আমাদের পরবর্তী প্রজন্ম। অনেক ধন্যবাদ আপনাদের সকলকেও যারা এতক্ষণ ধরে দেখলেন আমাদের এই অনুষ্ঠান। নমস্কার।